আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে সকালে উঠেও সকালের আর দুপুরের রান্নাটা শেষ করে নিলাম। শেষ করে নাস্তা করে এত ঠান্ডা ছিল যে বাকি কাজগুলো করতে মোটেও ইচ্ছা করতেছিল না। তাই আবার কম্বলের ভিতরে শুয়ে পড়লাম। শীতের আরাম বলে কথা। তারপর 12টা বাজতেই দেখলাম ভালোই রোদ উঠেছে বাইরে। তাই চলে গেলাম রান্নাঘরে বাকি কাজগুলো করতে। যেহেতু 12টা বেজে গেছে তাই মেয়ের জন্য খাবারটা গরমে দিয়ে বাকি কাজগুলো সেরে ফেললাম। সেরে ফেলতে ফেলতে ভাবতেছিলাম, কোনো মেয়ে কি বাবা বাড়িতে থাকতে শীতের দিন তো দূরের কথা, গরমের দিনও এই কাজগুলো করে? কিন্তু প্রতিটা মেয়ে বিয়ের পর নিজের সংসার হয়ে গেলেই প্রতিটা মেয়ে এই কাজগুলো করতে ভালোবাসে। নিজের সংসারের কাজ ফেলে কোনো মেয়েই শান্তিতে শুয়ে থাকতে পারে না। আসলে প্রতিটা মেয়েরই নিজের সংসার হওয়ার একটা স্বপ্ন থাকে, নিজের সংসার। এটার মতো এত শান্তির কোনো শব্দই যেন মেয়েদের কাছে আর হয় না। কথাটা খুব গভীর। প্রতিটা মেয়ের মনেই একটা নিজের সংসারের স্বপ্ন থাকে, যেখানে সে নিরাপদ বোধ করবে, সম্মান পাবে, ভালোবাসা পাবে। একটা ঘর যেখানে শুধু সে দায়িত্ব নয়, নিজের অস্তিত্বটাও খুঁজে পাবে। মেয়েরা শুধু বিলাসিতা বা বড় কিছু চায় না, তারা চায় একটু নিশ্চিন্তে ঘুম, নির্ভয়ে কথা বলার মানুষ। মন খারাপ হলে যাকে বলা যায়, আজ একটু ভেঙে পড়েছি। নিজের সংসার মানে শুধু স্বামী সন্তান নয়, মনের নিজের মতামতের মূল্য, নিজের অনুভূতির কদর। কিন্তু সব মেয়ের ভাগ্যে সেই স্বপ্নটা সহজে আসে না। কেউ লড়াই করে পায়, কেউ অপেক্ষা করে, কেউ আবার না পেয়েও নীরবে সব মেনে নেয়। তবুও মনের গভীরে সে সাতটা থেকেই যায়, নিজের সংসার বলে কথা, যেখানে চাইলেই কোনো নাচ কাজ করে শুয়ে থাকা যায়, একটা আলসেমি দিন পার করা যায়। আবার চাইলেই ঘরের জিনিসপত্রগুলো একটু এখান থেকে ওইখানে নাড়িয়ে অন্য রূপ দেওয়া যায়, থেকে অনুমতি নেওয়ার কোনো বিষয়ই থাকে না। এটাই মেয়েদের একটা চাওয়া। আমারও তার ব্যতিক্রম কিছু নয়। হাতের কাজগুলো শেষ করে মেয়ের খাবার, আমার খাবার সব গরম করে মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। তারপর ঘরের অবস্থাও নাজেহাল, যেহেতু এখনও কোনো কাজ করিনি। আজকে একটা আলসেমি দিন পার করলাম বলতে গেলে, অর্ধেক বেলা। তারপর বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে কাপড়গুলো ভাঁজ করতে বসলাম। এই কাপড়গুলো আমি গতকালও ভাঁজ করেছি, তারপরেও আজ এলোমেলো হলো কীভাবে ভাবতেছেন তো? ওই যে আমার ঘরে একটা টুনটুনি বুড়ি আছে, সেই এমন করে। মানে আমাকে কাজে সাহায্য করতে আসে, সাহায্য করতে এসে উল্টো আমার কাজ বাড়িয়ে দেয়। তাই কালকের ভাঁজ করা কাপড়গুলো আজকে আবার ভাঁজ করতে হচ্ছে। কালকে যদি ভাঁজ করে ঠিক জায়গায় রেখে দিতাম তাহলে হয়তো আজকে এত বড় ভুলটা আর হতো না, মানে দুইবার কাজটা করতে হতো না। তারপর সে একটু পড়াশোনা করবে, তার পড়াশোনা করতে ইচ্ছা করতেছে, তাই তার সাথে একটু সঙ্গ দিলাম। সে এটা কি ওইটা কি শুধু প্রশ্ন করে, কিন্তু যখনই খুব ভালো করে পড়াতে চাই তখনই সে ফাঁকিবাজি করে, আর পড়তে চায় না। মানে বাচ্চারা এই বয়সে যা করে আর কি, এগুলাই তো তাদের কাজ। এই কাজগুলোই তারা যখন বড় হয়ে যাবে আর করবে না, প্রতিটা মাই মিস করবে, আমার মনে হয় আর কি। তাই এ সময়টা তাদের সাথে উপভোগ করে নেওয়াই উচিত, যদিও সবসময় সম্ভব হয় না। যারা বাচ্চাকে নিয়ে একা থাকে তারাই জানে। শুধু এটা, বা একটা বাচ্চাই একটা মায়ের তখন সার্বক্ষণিক সঙ্গী হয়ে ওঠে। কথা বলার, রাগ করার, অভিমান করার, খেলার, সব কিছুর সঙ্গী আমরা মা মেয়ে। কত যে ভালো লাগে এটা ভাবতে। বিয়ের আগে আমার আম্মুর সাথেও আমি এরকমই ছিলাম। আমি যদিও আমার আম্মুর একার সন্তান নয়, তাও আমার আম্মুর সাথে আমাদের ভাই বোনদের সম্পর্কটা, বন্ডিংটা খুব ভালোই ছিল। আম্মু সবসময় আম্মুর সব কথাই আমাদের কাছে শেয়ার করতো, আর আমাদের সব কথাও আমি তার কাছে শেয়ার করতাম। আর আমার মেয়ের সাথে আমার সম্পর্কটা যেন সেই দিক দিয়েই যাচ্ছে। সেও আমার সাথে সার্বক্ষণিক খেলাধুলা, রাগ, অভিমান সব করে, আর আমিও তার সাথে ঠিক এগুলাই করি। মানে আমাদের দুই মা মেয়েকে দেখলে আমার আর আমার আম্মুর কথা প্রায়ই আমার মনে পড়ে, যে আমরাও তো এইভাবেই থাকতাম। এখন মেয়েকে পেয়ে সেই জিনিসটা যেন কিছুটা উপলব্ধি করতে পারি। যাই হোক, কথা বলতে বলতে মেয়ের সাথে খুনসুটি করতে করতে রুমটা গুছিয়ে নিলাম। তারপর ওইদিকে আবার ল্যাপটপে একটা নাটকও চলতেছিল, সেটাও দেখতেছিলাম। যদিও আমার মেয়ে সবের কিছু বুঝে না, কারণ তাকে মোবাইল ছোটো থেকে দেওয়া হয়নি। তারপর অবশেষে তাকে দিয়েও একটু কাজ করালাম। মানে সে খুবই পছন্দ করে একটু কাজ করাতে। আমি তো শুরুতেই বললাম, যদিও আমার কাজটা সে একটু বাড়িয়ে দেয়, কিন্তু সবসময় যে বাড়িয়ে দেয় তেমন না। এই যে আমি নিয়ে আসলাম ছোটোখাটো যে প্যাকেটগুলো ছিল, এগুলো যেন সব বক্সে রাখতে পারি, সে নিজেই রাখতেছে। তারপর আমিও ভাবলাম সে একাই সব করবে, সব রাখতেছে, আমিও একটু কাজ করি তার সাথে আবার। তাই আমিও বিস্কিটগুলি জায়গা মতো বক্সে রেখে দিলাম। তারপর শীতের রাত, শীতের বিকেল, একটু চা না খেলে কি হয়? আমাদের ফ্যামিলিতে আবার সবাই দিনের শুরুতে হোক আর দিনের মাঝখানে বা শেষে হোক, একটু চা খেতে না পারলে কারোই ভালো লাগে না। আমিও তার বিকল্প নয়। এক কাপ চা খেতে পারলে মনেরও শান্তি, যেন দেহেরও শান্তি, এমনটা ফিল হয়। তাই এক কাপ চা বানিয়ে নিলাম। চা বানিয়ে চায়ের সাথে একটু বিস্কিট নিয়ে নিলাম। দুই মা আমি খেলাম। যদিও সে চা খায়নি, মানে খেতে চায়,
আমি না দেওয়ারই চেষ্টা করি, যেহেতু বাচ্চা। শীতের বিকেল রং চাটাই আমার সবচেয়ে বেশি পছন্দ, কেন জানি না ইদানিং আমার বেশি করে লেবু দিয়ে আদা দিয়ে রং চাটা খেতে খুবই ভালো লাগছে। তাই ভাবলাম ক্ষতি কি, দুধ চায়ের থেকে তো রং চাটাই বেশি ভালো। চায়ে কখনো আমাদের কোনো সমস্যা হয় না, সেটা দুধ চা হোক আর রং চা হোক, চা হলেই ভালো। ইদানিং আবার এটার সাথে তেঁতুল চাটাও আমার খুব বেশ ভালো লাগে। এটার রেসিপিটাও একদিন শেয়ার করব আপনাদের সাথে, খেতে খুবই ভালো। আগে ভাবতাম তেঁতুল চা এটা আবার কেমন হবে, কিন্তু যখন একদিন বানিয়ে খেলাম তারপর এটার পুরাই ফ্যান হয়ে গেলাম। কোনটা কি? এটা এটা কবিতা, এটা একটা কবিতা, এটা মনে হয় কুইন। এটা আর এটা হচ্ছে পুসিক্যাট। হ্যাঁ, এটা এটা হচ্ছে জনি জনি ইয়েস পাপা। এটা এটা একটা ভাইয়া, বুঝেছো? ভাইয়া কি খায়? ভাইয়া ভাইয়া মনে হয় দুধু খায়। তারপরে সব কিছু শেষ করে ছাদে চলে গেলাম কাপড়গুলো নিয়ে আসতে। গতকালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেখান থেকে কিছু কাপড় শুকায়নি, সেগুলাই আবার শুকাতে দিয়ে আসছিলাম দুপুরবেলা। সেগুলাই নিয়ে আসতে গিয়েছিলাম ছাদে। ছাদ থেকে আজকে যেহেতু শুক্রবার, আমাদের এখানে শুক্রবারে আবার মেলা হয়, প্রতি শুক্রবারেই হয়, সেটাই দেখতেছিলাম। সামনে ওই জায়গাটার মধ্যে সবসময় প্রতিদিনই মানুষ থাকে, সবাই হাঁটাহাঁটি করে দিনের বেলা, বিকেলবেলাও সকালবেলাও হাঁটাহাঁটি করে, দেখতে এত ভালো লাগে। একদিনও যাওয়া হয়নি, ভাবতেছি। তারপর কাজ শেষ করে ছাদে থেকে নিচে চলে আসলাম, যেহেতু আসরের আজান দিয়ে দিয়েছে তাই দরজা জানালা সব কিছু বন্ধ করে দিতেছি, কারণ মশা ঢুকবে। আর এমনিতেও মাগরিবের আগে দরজা জানালা সব কিছু বন্ধ করে দেওয়াই নাকি ভালো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।